আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেখো আমরা গতদিন হলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন ছবি এঁকে এটা আলোচনা করা হয়েছিল। এখানে কিছু বিষয় কোশ্চেন আসছে, হ্যাঁ, যেমন মেডিকেল এডমিশনে এখান থেকে একটা কোশ্চেন আসছে, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? এটা হলো মেডিকেল এডমিশনের কোশ্চেন আসছিল। সেটা বলবো হলো যে সাইনোআর্টারিয়াল নোডকে। এটা লেখা নাই সরাসরি, এমনি লিখে রাখতে পারো। কোশ্চেনটা ছিল এরকম, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? উত্তর হলো সাইনোআর্টারিয়াল নোড। মেডিকেল অ্যাডমিশন 19 সালে আসছিল সাইনোআর্টারিয়াল নোড। আচ্ছা, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে, হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযোগকারী কলাকে পেসমেকার বলা হয়? পেসমেকার বলা হয়। উত্তর হলো সাইনোআর্টারিয়াল নোড, মানে SAN, সংক্ষেপে বলা হয় SAN, সংক্ষেপে বলা হচ্ছে SAN, সাইনোআর্টারিয়াল নোড, সংক্ষেপে হলো SAN। মেডিকেল অ্যাডমিশন 19 সালে আসছিল। প্রশ্নটা কি বললেন আরেকবার দেখি একটু। হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলা হয়? হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলা হয়? হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলা হয়? বুঝছে? আচ্ছা, এছাড়া এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, যেমন ঢাকা বোর্ডে আসছে 23 সালে, রাজশাহী বোর্ডে 23 সালে, চট্টগ্রাম বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 22 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল। তার মানে হ্যাঁ, এটা হলো বোর্ড পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। বুঝতে লেখা? আচ্ছা, এখানে তাহলে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা তো আমরা আলোচনা করছি। তোমাদের পড়তে বা পড়ার সময় কি কোনো সমস্যা মনে হয়েছে? যে আমরা যদি এটাকে সরলভাবে আঁকি তাহলে এটা হলো একটা হৃৎপিণ্ড। এরকম আমরা জানি হৃৎপিণ্ডের এরকম হচ্ছে চেম্বার থাকে 4টা। এটা বিপদে বললে এটা আঁকতে পারো, মানে ধরো সময় নাই তখন এই ছবিটা আঁকলেও হবে। স্বাভাবিক অবস্থায় এটা আঁকবা না, বিপদে বললে এরপরে সময় নেই, অন্য কোনো কোশ্চেন উঠতে পারছো না, তখন যদি এটা দাও তাও হবে। এটা কিন্তু নবুঝের জন্য ঠিক করে, এটা সহজ। তো তাহলে আমরা গতদিন দেখছিলাম, এটা আলোচনা করছি, নতুন করে আলোচনা করছি না, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন, তাই না? তো গতদিন আমরা আলোচনা করছি যে দ্বিবর্তিনী সংবহন বলা হয় মানুষের হৃৎপিণ্ডকে, তাই না? মানুষের হৃৎপিণ্ডকে দ্বিবর্তিনী সংবহন কেন বলা হয় একটু বলো দেখি, কেউ একজন বলো, কেন মানুষের হৃৎপিণ্ডকে দ্বিবর্তিনী সংবহন বলা হয়? কেন বলা হয়? আমাদের যে ধমনীতে হচ্ছে শুধু অক্সিজেন সঙ্গে রক্ত যায়, সেটা যে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে রক্ত আছে না, এটা দ্বিবর্তনী কেন? দুইটা বর্তনী দিয়ে এটা আসছে না, দুইটা বর্তনী দিয়ে, মানে অর্থাৎ এই মধ্যে এটা হলো কার্বন ডাইঅক্সাইড যাওয়ার পথ, তাই না? এটা একটা বর্তনী, আর একটা বর্তনী অক্সিজেন যুক্ত রক্ত আসে, এসে এই পথ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়। তাহলে দুইটা রাস্তা দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা আলাদা পথে যাচ্ছে, সেই জন্য এটাকে দ্বিবর্তনী সংবহন বলা হয়, তাই না? এটাই উত্তর, এটুকু বললেই চলবে। তাহলে এটা হলো দ্বিবর্তনী সংবহন, এই কথা এখানে আবার আছে। তো এটা হলো ক্ষয়ের জন্য পড়ে রাখবা, দ্বিবর্তনী সংবহন কেন বলা হয়। তাহলে তোমরা এইটা দেখাবা যে হৃৎপিণ্ডের, আমাদের যে হৃৎপিণ্ড 4টা চেম্বার বা 4টা প্রকোষ্ঠ যুক্ত হয়, এর ডান দিকে 2টা প্রকোষ্ঠ থাকে, একটা হলো ডান অলিন্দ, একটা হলো ডান ভেন্ট্রিকল বা নিলয়, তাই না? তাহলে বলবা যে এই দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাতায়াত করে, আর আরেকটা হলো যে বাম অলিন্দ বাম নিলয়, এই পথ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যাতায়াত করে।
তাহলে হৃৎপিণ্ডের দুইটা রাস্তা দিয়ে দুই ধরনের রক্ত যাতায়াত করে বলেই এটাকে দ্বিবর্তিনী সংবহন বলা হয়। এটুকু লিখলেই হবে, পারা যাবে না? বানায় লেখা যাবে, তাই না? বানায় লেখা যাবে না? আচ্ছা, তাহলে এই হলো দ্বিবর্তিনী সংবহন। এরপর দেখো একবর্তিনী সংবহন আর দ্বিবর্তিনী সংবহনের পার্থক্য, এটাও করে রাখবা সৃজনশীল হিসেবে। তো আমরা তো জানি একবর্তিনী সংবহন কার কার মনে আছে বলো? হ্যাঁ, এই তো সুন্দর, মাছ দিয়ে একবর্তিনী সংবহন করেছি না আমরা? একটাই রাস্তা দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই যায়, অক্সিজেন যুক্ত রক্ত আসে না। তাহলে এই জন্য মাছকে বলা হয় এরা একবর্তিনী সংবহন, তাই কি না? তাহলে এটা পারবা পার্থক্যটা। এবার দেখো হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন, এটাও কিন্তু ক্ষয়ের জন্য আসে। এবং এখানে আরেকটা কোশ্চেন আসছে যে নিঃসার কাল কাকে বলে? নিঃসার কাল, এই যে নিঃসার কাল, নিঃসার কালটা কি? নিঃসার কাল মনে রাখবা, নিঃসার কাল হলো যে যদি কোন একটা, কাল মানে তো সময়, তাই না? নিঃসার বলতে বোঝায় হৃৎপিণ্ডের যে সংকোচন ও প্রসারণ হয় এর মাঝে যে একটা বিরতি আছে। ধরো প্রসারণ হলো, তারপরে সংকোচন হবে, প্রসারণ হয়ে কিছু সময় রেস্ট পায়, তারপরে সংকোচন হয়, আবার সংকোচন অবস্থায় কিছু সময় রেস্ট পায়, বিশ্রাম পায়, তারপরে প্রসারণ হয়। তাহলে এই যে সংকোচন আর প্রসারণ এর মাঝে যে বিশ্রাম কাল, এইটাকেই বলা হয় নিঃসার কাল। তাহলে কিভাবে তুমি লিখবা নিঃসার কাল কাকে বলে? তুমি লিখবা যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ এই দুই ঘটনার মাঝে যে বিরতি, সেই বিরতি সময়কালকেই বলা হয় নিঃসার কাল। এখন কোশ্চিনটা যদি ক্ষয়ের জন্য আসে তাহলে আসবে হৃৎপিণ্ডের নিঃসার কাল না, হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? তাহলে প্রথমে নিঃসার কালের বর্ণনা দিবা, কাকে বলে দিবা, তারপর বললা যে যেহেতু হৃৎপিণ্ডের নিঃসার কাল অনেক বেশি, সেই কারণে হৃৎপিণ্ড অবসন্ন হয় না, বাস তারই শেষ। নিঃসার কাল বেশি হওয়ার জন্য অবসন্ন হয় না কেন? যে প্রসারণ হলো, বিশ্রাম পাচ্ছে, আবার সংকোচন হচ্ছে, একটু বিশ্রাম পাচ্ছে। তাহলে এই যে বিশ্রাম পায় এই কারণে, বুঝতে পারছো? যেমন ধরো আমরা হাঁটতে লাগলে আমাদের পা ব্যথা হয়ে যায় না, কারণ যখন হাঁটতে লাগছে তখন তো বিশ্রাম নিচ্ছি না, ওই কারণে আবার বিশ্রাম নিতেও হয়, তাই না? তো স্বাভাবিকভাবে হাঁটতে লাগলে হেঁটেই যাচ্ছে মনে করো, বিশ্রাম পাচ্ছে না। তাহলে এই যে বিশ্রাম পাচ্ছে না, তাহলে আমাদের অন্যান্য পেশিতে এই নিঃশ্বাস কালটা নাই, যার জন্য নিঃশ্বাস কালটা না থাকার কারণে আমরা বেশি অবসন্ন হয়ে যাই। কিন্তু হৃৎপিণ্ড জন্ম থেকেই তার নিঃশ্বাস কালটা বেশি, নিঃশ্বাস কাল বেশি হওয়ার কারণে সে হলো সমস্যা হচ্ছে না, অবসন্ন হচ্ছে না। এইগুলো ক্ষয়ের জন্য লিখবা, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো যে উপরের দিকে কিছু নাই, তবে এই যে পার্থক্য মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড কিছুটা একবর্তিনী সংবহন দ্বিবর্তিনী সংবহনের মতোই পার্থক্যটা, হ্যাঁ? এটাও কিন্তু সৃজনশীল হিসেবে পড়তে হবে। এরপরে দেখো হার্ট বা কার্ডিয়াক চক্র, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল। এটা বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা বোর্ড 15 সালে আসছে, কুমিল্লা বোর্ড 21 সালে আসছে। কার্ডিয়াক চক্র বা হার্টবিট, এটা আমার সাথে সাথে তোমরা এখন লিখে ফেলো, চারটাই রাখতে হবে, আমার সাথে সাথে আঁকো, সহজে হয়ে যাবে, হ্যাঁ? তাহলে প্রথমে মনে করো আমরা আঁকবো অ্যাট্রিয়ামের ডায়াস্টল। মনে করো এটা হলো সেই অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল। আচ্ছা, অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা কিভাবে আঁকলাম আমি আবার ধীরে ধীরে না হলে আঁকি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাই আচ্ছা, এদিকে আমি পেন দিচ্ছি, আঁকো আমার সাথে সাথে। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তো এটা আমি কিভাবে আঁকলাম আমি আরেকবার দেখাই, হ্যাঁ? দেখো প্রথমে যে কাজটা করবা, প্রথমে এরকম করে ডট ডট দিয়ে দিবা, এরকম ডট ডট দিয়ে দিবা, হ্যাঁ? এরকম ডট ডট দিয়ে নাও, এরকম ডট ডট দিয়ে নাও, ডট ডট দিলাম, দেওয়ার পর নিচের দিকে এরকম একটা রেখা এভাবে করে ঢোকানো। এটুকু আঁকো আগে, এটুকু আঁকো। আচ্ছা, এবার ডট ডট দেওয়ার উদ্দেশ্য আছে কিন্তু, হ্যাঁ? যে এখন এইখান থেকে একটা রেখা টেনে ফেলো আজ বরাবর, বুঝছে? আচ্ছা, এবার কি করবা, এবার এইখানে একটা ঊর্ধ্ব মহাশিরা আর এখানে একটা নিম্ন মহাশিরা,
এখানে হলো পালমোনারি শিরা। এই যে পালমোনারি শিরা, একটু করো, একটু লগে করে ফেলো। বুঝছে? এবার তাহলে এখন আমি এগুলা সব ভরাট করে দেব। এগুলো ভরাট, এই ভরাট করে দেব, এখানেও ভরাট করে দেব। তারপরে এটাও ভরাট করে দেব, একটু ভরাট করে দেব। এইটা লাগাই দেব, এবার ড্যাশবোর্ডে লাগানো। এটুকু হয়েছে কি, এটুকু শেষ হবে। এবার হচ্ছে এইখান থেকে একটা রেখা টানো, তারপরে এখান থেকে একটা রেখা টানো। তারপরে কি করবো, এই পাশে দাগ দিয়ে দাও, এই পাশে দাগ হয়ে গেল। তারপরে কি হয়ে গেছে, এখন খালি এখান থেকে এরকম করে একটু ক্যাপিটালি বেশি দেওয়ার জন্য এরকম একটা ভাগ কাজ দাও, তারপরে এগুলো ভরাট করে দাও, এগুলো বেশি হয়ে গেল। প্রথমটা তোমার সবকিছু চিহ্নিত করতে হবে, পরে ওগুলো চিহ্নিত না হলে হবে। প্রথমটা যে যেমন এটা হলো ঊর্ধ্বমুখীরা, এটা তো আগে জানো, এটা নিম্নমুখীরা। তবে গুরুত্বপূর্ণ চিহ্নিত হলো এই জায়গাগুলো, এই জায়গাগুলো লিখতে হবে, একেবারে ড্যাশ লিখতে। টাইকাস্পিড কবটিকা বন্ধ, টাইকাস্পিড কবটিকা বন্ধ। আর এটা হলো বাইকাস্পিড কবটিকা বন্ধ, বাইকাস্পিড কবটিকা বন্ধ, কবটিকা বন্ধ। এখন হবে এটা লিখতে হবে সেমি লুনার কবটিকা, এটাও বন্ধ, সেমি লুনার কবটিকা বন্ধ, সেমি লুনার কবটিকা বন্ধ। সেলুলার কবটিকা বন্ধ। মানে তোমার এই কবটিকা গুলো বেশি গুরুত্বপূর্ণ, এইগুলো অবশ্যই চিহ্নিত করতে হবে। অন্যগুলো চিহ্নিত না করলেও মার্ক কাটবে না, হ্যাঁ করলে ভালো, না করলে কিছু না, কিন্তু এই কবটিকা গুলো চিহ্নিত করতে হবে, একটা ড্যাশ রেখে, এটুকু আগে চিহ্নিত করতে হবে। হয়েছে সবার চিহ্নিত করা? এখন অ্যাক্টিয়ামের ডায়াস্টলের বর্ণনাটা কি হবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনবে, শুনলেই মুখস্থ হয়ে যাবে, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা তাহলে এবার একটু দেখো, সেটা দেখো অ্যাক্টিয়ামের ডায়াস্টল, এটার বর্ণনা আমরা কি বলবো? অ্যাক্টিয়ামের ডায়াস্টল আমরা বলবো যে অ্যাক্টিয়ামের ডায়াস্টল মানে তো জানি, মানে অ্যাক্টিয়ামের প্রসারণ, ডায়াস্টল মানে কি প্রসারণ, যখন এটা প্রসারিত হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে অ্যাক্টিয়ামের ডায়াস্টলে কি ঘটনা ঘটে। বলবো যে অলিন্দদ্বয় যখন প্রসারিত থাকে, অলিন্দদ্বয় যখন প্রসারিত থাকে সেই সময় হচ্ছে যে ঊর্ধ্বমহাশিরা এবং নিম্নমহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এবং পালমোনারি শিরাতে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। এই সময় এই কবটিকার কথা বলবো, টাইকাস্পিড কবটিকা, বাইকাস্পিড কবটিকা বন্ধ। এবং
এই প্রসারণ কালের সময় হলো 0.7 সেকেন্ড। এটা লিখো, প্রসারণ কালের সময় হলো 0.7 সেকেন্ড। বলো জয়, শুনতে পাচ্ছি? প্রসারণের কালের সময় হলো, প্রসারণ কালের সময় কত? 0.7। এইটুকু মাত্র বলতে হবে, বেশি কিছু বলতে হবে না। অল ইন্ডিয়া সেটা বলি বলিনি, আচ্ছা অল ইন্ডিয়া দ্বারা প্রসারণ। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ লেখা আছে না, অ্যাক্টিভ মানে তো অল ইন্ডিয়া, অ্যাক্টিভ মানে অল ইন্ডিয়া, এটা মানে তো অল ইন্ডিয়া, ঠিক আছে? অ্যাক্টিভ মানে প্রসারণ। তাহলে আমি আরেকবার বলি, মুখস্থ করে ফেলো, হ্যাঁ, যাতে তুমি বানায় লিখতে পারো। যে বলবো যে হচ্ছে হৃৎপিণ্ডের অলিন্দ দ্বয় যখন প্রসারিত থাকে তখন ডাইকাস্পিড ভালভ বাইকাস্পিড ভালভ বা কভাটিকা বন্ধ থাকে। প্রসারিত অলিন্দদের প্রসারণ অবস্থাতে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে বা অ্যাক্টিনে প্রবেশ করে এবং একই সময়ে দুই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এই প্রসারণ কালের সময় হলো 0.7 সেকেন্ড। পারা যাবে না? এইটাই বানায় লিখতে হবে, আর কিছু লিখতে হবে। এবার তাহলে পরেরটাতে আসে। পরেরটা কি দেখো? আচ্ছা, এখানে একটু ছবিটা একটু খেয়াল করো যে অ্যাক্টিনের ডায়াস্ট্রিক সকল কভাটিকা বন্ধ। দেখো ছবিতে আছে কিন্তু সকল কভাটিকা বন্ধ। না, এটা সোজা না, এটাই একরকম মনে হচ্ছে। না না, একরকম না। এখন মনে করো যে ওইভাবে একরকম বললে তো আমি বলতে পারি যে কাননের আমি দেখতে পুরোপুরি একরকম। কিভাবে? যে কাননের দুইটা হাত আছে, আমারও দুইটা হাত আছে, কাননের দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে, কাননের নাকের ছিদ্র দুইটা, আমারও দুইটা। তাহলে ওটা হবে? ওটা তো আসল তো চেহারা, তাই না? চেহারাই আসল না, এখানে ওই কভাটিকাই আসল। কভাটিকা দেখো যে একদিকে বন্ধ একদিকে খোলা। তুমি দেখো তো এটা বন্ধ দেখাচ্ছে না, এটা দেখো খোলা। দেখো আবার দেখো এখানে আলাদা আছে। আচ্ছা, এবার তাহলে আমরা পরে আরেকটা ছবি আঁকতে হবে। এবার এই ছবির নাম কি হবে? অ্যাক্টিয়ামের সিস্টল হবে। অ্যাক্টিয়ামের সিস্টল তোমরা এখন নিজেরাই পারবা। অ্যাক্টিয়ামের সিস্টল, সিস্টল মানে মনে রাখবা, সিস্টল মানে সংকোচন। দেখো সিস্টলের দন্তেশ আছে না, দন্তেশে সংকোচন হয়। এই যে দন্তেশে সংকোচন হচ্ছে, শতে সংকোচন, শতে সংকোচন, সিস্টল মানে সংকোচন। তাহলে সংকোচনের সময় আমরা কি লিখবো? এই যে কভাটিকা আছে, দুইটা কভাটিকা আছে না, এই কভাটিকা এখন খোলা হয়েছে, মুছে দাও, মুছে দিতে হবে। তারপরে তো নতুন করে রাখবা, তোমরা তো মুছে দিবা। এই যে মুছে দিলাম। এখন কি লিখবো? এই যে এটা লিখবো খোলা। এখন লিখবো বাইকাস্পিড কভাটিকা খোলা। ছবি একই, খালি এখানে খোলা। তোমরা তো আঁকবা নতুন করে, এটাও কি খোলা। তবে সিমিলার কভাটিকা কিন্তু বন্ধ এখানে। নতুন করে আঁকো, নতুন করে আঁকো। এটা খোলা, এটা খোলা, খোলা। যেটা তো বললাম, দেখতে একরকম মনে হবে, চেহারা তো ভিন্নতা থাকে নাকি? এমনও মিল থাকতে পারে যে তোমার যতগুলো চুল আছে আমারও অতগুলো চুল, তো ওটা তো মিল না, আসলে চেহারায়, তাই কি না? কারণ তুমি হাত পা দেখে চিনতে পারবা না, চেহারাই তো চিনার উপায় নাকি? এটাই কে পেল? তোমার কি মনে যাবে? তুমি তাড়াতাড়ি করে ফেলো। সমস্যাটা আমাদের হলো, আমি আঁকে দেবো, কিন্তু আঁকে ফেলো না, আঁকে ফেললে তো হবে না। তুমি আঁকে ফেলছো? আল্লাহ, দেখছো সবাই আঁকে ফেলছে, সবাইকে আঁকে ফেলছো।
না তুলতে শিখিয়ে না এটা খোলা যাচ্ছে না না ওর খোলাটা দাও এটা এই করো না এটা এটা বলছে এটা বলা একটা বন্ধ আরে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা মত হবে আরেকটা কি ছিল আটটা ছিল না এটা বলতে ছবি ঠিক আছে খালি খুললেই হয়ে খোলা আছে আর ওটা হ্যাঁ ঠিক আছে তুমি খুলে যাও হ্যাঁ স্যার এসে ওই এসে পুলিশ এসে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ऐसे आगे लोग शाम में ऐसा देखते हैं হ্যাঁ সত্যি হয়েছে क्लास में একটু ফোন ধরলাম হ্যাঁ ক্যাপ্টেন কই আচ্ছা